আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেঠু? কি হয়েছে রে লালটু? তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল, হঠাৎ দেখি জয় দরদর করে ঘামছে, তারপর কি সব যেন বিড়বিড় করে বলছিল। সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই। তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায়। ও, তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম। জয় তখনও বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা কথা কানে এলো। কি কথা আকাশ? জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন, জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে তো চিন্তার বিষয়। আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন, বুঝলেন? আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাইছেন? ওর দাদুর আত্মা মানে? আমার তো সেরকমই মনে হচ্ছে। এ ডাক্তার বদ্যির কাজ নয়, বুঝলেন? ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে। শুনলে তো, আমিও সেটাই ভাবছি। এটা একেবারে ভুতুড়ে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তুমি যাও যাও, আর দেরি করো না। একজন ভালো দেখে ওঝাকে খবর দাও। আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো, একেবারে ফেটে যাচ্ছে। জয়ের দাদু মারা যাবার পর থেকেই এইসব হচ্ছে। এই কথাটা আজ বরুণ জেঠুকে বলতেই হবে। তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম, তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। ছেলেটার নাম ছিল ফটিক। ফটিক? কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু? সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ। ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য। ফটিক ছিল ওর রাঙা মাসির, যাকে বলে একেবারে নয়নের মণি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ওর রাঙামাসি একেবারে পাগল হয়ে যেত। তাই প্রায় ফটিককে বলতো, ওরে ফটিক, আমার নয়নের মণি, তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে। সব সময় তুমি এরকম কথা বলবে না তো রাঙামাসি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক, একেবারে যেতে চাই না। কিন্তু যে রাঙামাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই রাঙামাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন। সে ফটিকের কি কান্না, কিছুতেই তাকে শান্ত করা যায় না। তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে, কাঁদিস না, কাঁদিস না ফটিক, কাঁদিস না। তুই কাঁদলে তো তোর রাঙামাসিও খুব কষ্ট পাবে। বল, তুই কি চাস তোর জন্যে তোর রাঙামাসি কষ্ট পাক? কিন্তু আমার রাঙামাসি কোথায় মা? আমি কত করে রাঙামাসিকে ডাকি, মাসি তো আর আসেই না আমার কাছে। আমার মাসি কোথায় মা, বলো না। ওই যে চাঁদেই তো তোর রাঙামাসি এখন থাকে, ওখান থেকে রাঙামাসি তোকে সব সময় দেখছে। তাই আর কাঁদিস না বাবা। রাঙামাসি ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে? আসবে আসবে, ঠিক আসবে। তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না, তাহলেই দেখবি তোর রাঙামাসি আবার তোর কাছে আসবে। ঠিক আছে মা, আমি আর দুষ্টুমি করব না। তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয়, ভেবে নেয় সত্যি ওর রাঙামাসি চাঁদে আছে। আর তাতেই হলো বিপদের শুরু। কি বিপদ বরুণ জেঠু? প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক। চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না। কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না। ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে। ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে, ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে। কেতুগ্রাম থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে, যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায়। ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা পাহাড়ে ঘুরতে গেল। কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হলো না। কেন বরুণ জেঠু, দূর হলো না কেন? সুন্দর পাহাড়ও ফটিকের মন ঠিক করতে পারলো না? না, পারলো না। কারণ রাত হলেই যে আকাশে চাঁদ ওঠে, আর চাঁদ দেখলেই ফটিকের ওর রাঙামাসির কথা মনে পড়ে যায়। চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না। তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি? পারেনি তো। কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে।
আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। কি অদ্ভুত ঘটনা গো বরুণ জেঠু, বলো না। ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে, ও যা চায় ওর রাঙামাসি নাকি তাই দেয়। সত্যি ফটিক ও রাঙামাসিকে দেখতে পেতো? পেতো, নিশ্চয়ই পেতো। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বরুণ জেঠু? বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে। কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো? সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি কাজে বরুণ জেঠু? ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি। তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম। তারপর পোস্টমাস্টার মশাই, আপনি যদি দয়া করে ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে। একটা পেন হবে? আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই? আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক? হ্যাঁ, এই তো রাঙামাসি আমার কাছেই আছে। আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন। এসব তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, সত্যি বলছি পোস্টমাস্টার মশাই। এই দেখুন তাহলে। রাঙামাসি, ও রাঙামাসি, তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না। দাও না রাঙামাসি। দেখলেন তো পোস্টমাস্টার মশাই, আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে। আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো। হ্যাঁ, এই যে অবিশ্বাস্য। আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না। না, কখনো না। এই ঘটনার পর আমি কি করেই বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস? তারপর কি হলো বরুণ জেঠু? গোটা কেতুগ্রামের সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙামাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে। ফটিক ওর সাথেই থাকে, ওর সাথেই কথা বলে, কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না। তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙামাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওং রিং ক্লিং ফট, ওং রিং ক্লিং ফট। ভূত পেতনি শাকচুন্নি, এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঠিক করছিস না কালীচরণ? মনে রাখিস, ফটিক আমার। আমার ফটিককে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। রাঙামাসি, রাঙামাসি, তুমি যেও না রাঙামাসি, রাঙামাসি। ফটিক দাঁড়া দাঁড়া ফটিক। সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঠিক এর কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে। আয় আয় ফটিক, আয়। এই দেখ, আমি তো রাঙামাসি, তোর জন্য আবার এসেছি। রাঙামাসি, তুমি এসেছো? আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক। চলে আয়, চলে আয় আমার কাছে। আসছি রাঙামাসি, আমি আসছি, আসছি। তোকে আমার কাছ থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না রে ফটিক। কিন্তু রাঙামাসি, এই রাতের বেলা এত বড় আর গভীর নদী আমরা কি করে পার করব? আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আয়, আমার হাতটা ধর। রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল। হ্যাঁ রে, আর তারপর ফটিকের আর কোনো খবর কেউ পায়নি। জাদুর দেশের এক অদ্ভুত পথ চলা।
একটি সুন্দর শহরে দুই বন্ধু রঘু এবং বীর থাকত। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। কোথাও যাওয়া হোক বা কোনো কাজ হোক, কোনো পার্টি হোক বা যেদিন কলেজে না আসার থাকে, তারা একে অপরের সাথে কথা না বলে কোনো কাজই করে না। তাদের দুজনের বন্ধুত্ব এতটাই গভীর যে তারা একে অপরের জন্য জীবনও দিয়ে দিতে পারে। একদিন রঘু আর বীর কলেজের ক্লাস শেষ করে বাইরে আসছিল। রঘু বীরের ঘাড়ে হাত দিয়েছিল। তারা দুজনই খাবার খাওয়ার জন্য ক্যান্টিনের দিকে যাচ্ছিল। চল ভাই, ক্যান্টিন থেকে মোমো খাই, তারপরেই বাড়ি চলে যাব। আরে না না, মোমো না, কলেজের বাইরে একটা স্টলে 60 টাকার ছোলা কাবলির প্লেট পাওয়া যায় আর 60 টাকার মোমো। তো এবার তুই দেখ, মোমো এত ছোট আর কাবলি বড় বড়, সাথে আবার সুস্বাদু ছোলাও। মজা চলে আসবে ভাই, পেটও ভরে যাবে বন্ধু। ঠিক বলেছিস ভাই, চল চল সেখানেই যাই। দুই বন্ধু কলেজের গেট থেকে বাইরে চলে যায় আর সেই কাবলি ছোলার দোকানে গিয়ে একটা বড় টেবিলের ওপর বসে পড়ে। এই যে ভাই, 2 প্লেট গরম গরম কাবলি ছোলা দাও তো, একটু তাড়াতাড়ি দিও, দেরি হচ্ছে আমাদের। এত কিসের তাড়া তোর? আরে মা বলেছিল তাড়াতাড়ি যেতে, কোথায় যাবে যেন বলেছিল, সেই কারণে। মা যখন ডেকেছে তাহলে তো তাড়াতাড়ি যেতেই হবে। এই তাড়াতাড়ি দাও ভাই, তাড়াতাড়ি খেয়ে নেই আমরা, তারপর তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমাদের কাবলি ছোলা, খুব ভালো খেতে, মজা করে খাও আর আমাকে বলো কেমন লাগলো খেতে। হ্যাঁ হ্যাঁ, এখনই বোঝা যাবে। নে ভাই বীর, খাতো। তখনই দুই বন্ধু খুব মজা করে কাবলি ছোলা খেতে থাকে। কিছু সময় পরেই তারা সব খাবার খেয়ে নেয়। তখনই রঘু তার পকেট থেকে টাকা বের করে দিতে নেয়। আরে ভাই, আজকে তুই কিভাবে টাকা দিচ্ছিস? এটা তো চমৎকার হয়ে গেল। প্রতিদিন তো তুই দিস, আজকে ভাবলাম আমি দেই। রঘু স্টলের দোকানদারকে টাকাটা দিয়ে দেয় আর বাইকে এসে চালিয়ে এবং দুই বন্ধু সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন রঘু একটা পুরোনো ফ্যাক্টরির সামনে তার বাইক দাঁড় করিয়ে দেয়। কি হলো ভাই, গাড়ি থামালি কেন? দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি চল। আমি কিছু একটা দেখলাম ভাই, কিছু তো একটা আছে ওই পুরনো ফ্যাক্টরিতে। আরে ভাই ছাড় তো, জেনে কি করবি, তাড়াতাড়ি বাড়ি চল। আমাদের দেখা উচিত, কারণ কিছু একটা দেখেছি আমি ভেতরে, আমাদের যাওয়া উচিত ওটার ভেতরে। আরে তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই? চল চল বাড়ি চল। তুই আমার সাথে ভেতরে যাবি কি না? কিছুক্ষণ ভাবার পরে বীর উত্তর দেয়, আচ্ছা ভাই চল, তোর আত্মাও শান্তি পাবে, দেখেই আসি কি আছে ভেতরে। দুই বন্ধু ওই পুরনো ফ্যাক্টরির ভেতরে যেতে থাকে। দরজা দিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে। অন্ধকার ছাড়া তারা আর কিছুই দেখতে পায় না। তুই দেখেছিসটা কি, আমাকে বলবি একটু? আরে আলোকিত কিছু, যেটা আমাকে তার দিকে আকর্ষিত করছে, আর শক্তির আভাস আমি পাচ্ছি। সে আশেপাশেই কোথাও আছে বীর, আশেপাশেই। দেখা তো যাচ্ছে না। তখন রঘু ধীর পায়ে আগে যেতে থাকে আর হঠাৎ করেই তার সামনে একটা বড় আলমারি খুলে যায়, যেটার থেকে একটা আলোকিত কিছু আভাস বাইরের দিকে আসতে থাকে। পুরো ফ্যাক্টরি আলোকিত হয়ে যায়। বীর, এইটাই তো সেই জিনিস যা আমাকে তার দিকে টানছিল, কিন্তু এটা কি? এর মধ্যে এত প্রকাশ, এত তেজ কিভাবে আসলো? কিছু একটা বড় হতে চলেছে। বীর এটা বলা মাত্রই ওই একটা জাদুর বই বাইরে আসে, যেটার প্রথম পাতা খুলে যায় আর সেই বই থেকে আওয়াজ আসে। কি বড় হতে চলেছে? কিন্তু আমরা কিভাবে? কিন্তু জাকালা তো অনেক শক্তিশালী হবে, আর আমরা তো সাধারণ মানুষ। না না, আমাদের কাছে কোনো শক্তিও নেই আর বলও নেই। এটা বলা মাত্রই সেই জাদুর বই তাদেরকে অনেক শক্তি দিয়ে দেয়। তারা দুজন বুঝতে পারে তাদের মধ্যে অনেক শক্তি চলে এসেছে।
এরপরে সেই বইটি তাদেরকে সোজা জাকালার পৃথিবীতে পাঠিয়ে দেয়। বীর, মনে হয় আমরা সেই জাদুর পৃথিবীতে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা জাকালারই পৃথিবী। তারা দুজন সামনের দিকে আগাতে থাকে। তখনই এক ভয়ঙ্কর ঝড় ঘুরতে ঘুরতে তাদের সামনে চলে আসে আর তাদেরকে নিজের দিকে টানতে থাকে। এটা আবার কি? এটার মোকাবিলা করতে হবে রঘু। এই বলে রঘু একটা মন্ত্র বলতে শুরু করে। ক্রিং ক্রিং ফট ফট, মুশকিল চলে যা ঝটপট। তারপর বীরও তার জাদুর মন্ত্র পড়তে থাকে। ওম বম বম ঝড় চলে যা ঝটপট। দুজনে মন্ত্রের উচ্চারণ করে ঝড়ের ওপর তাদের শক্তি প্রয়োগ করে। তারপরেই সেই ঝড় শেষ হয়ে যায় আর কয়েক সেকেন্ডেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর দুই বন্ধু আরো আগে যেতে থাকে। তখনই হঠাৎ করে তাদের সামনে একটা বড় রাক্ষস চলে আসে, যে কিনা তার মুখের থেকে আগুনের গোলা তাদের উপর ছুটতে থাকে। তখন রঘু তার মুখ থেকে মন্ত্র পড়ে নিজের জাদুর শক্তির প্রয়োগ করে। ওম ক্রিং ক্রিং ফাট ফাট, জলের ধারা চলে আসুক ঝটফট সাহা। রঘুর মন্ত্র উচ্চারণ করা মাত্রই সেখানে একটা জলের ধারার সৃষ্টি হয় আর রঘু সেই জলের ধারা দিয়ে সেই আগুনের গোলাগুলোকে নষ্ট করে দেয়। আর পরে বীর তার শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে। ওম ক্রিং বিকলা শক্তি অস্ত্র সাহা। এই মন্ত্র বলার পরে তার হাতে একটি শক্তিশালী তলোয়ার চলে আসে। এরপরে বীর সেই শক্তিশালী তলোয়ার দিয়ে রাক্ষসের ওপর হামলা করে। তারপরে সেই রাক্ষসের মৃত্যু সেখানেই হয়ে যায়। রঘু, এখানে তো একটার পর একটা বিপদ এসেই চলেছে। এত সব বিপদ কোথা থেকে আসছে? আমাদের পেছনে গেলে চলবে না। এরপরে দুজন আরো আগে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় তারা পৌঁছে যায়, যেখানে চারদিকে সুন্দর সুন্দর ফুল, ঝর্ণা আর অনেক রংধনু দেখা যাচ্ছে। তখন দুই বন্ধু একটি একটি করে ফুল ছিল তাদের সুগন্ধ, কিন্তু যেই তারা ফুলগুলোর গন্ধ নেয় তারা সব কিছু ভুলে যায় যে তারা কেন এখানে এসেছে। আর এক লোক এসে তাদের দুজনকে তার সাথে নিয়ে যায়। অর্থাৎ তারা দুজন এখন জাকালার গোলাম হয়ে গিয়েছিল। সেই সুন্দর ফুলের সুবাস দিয়ে তাদের দুজনকে গোলাম বানিয়ে ফেলেছিল। জাকালা বুঝে গিয়েছিল যে তারা অসীম শক্তি নিয়েই এখানে এসেছে। সে বীর আর রঘুকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তাদের দুজনে জ্ঞান ফেরে না। প্রায় 2 দিন পর্যন্ত সেই ঘরেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপরে ঘরের মধ্যে একটা জোরে হাওয়া চলে, যার ফলে রঘুর চোখ খুলে যায়। আহ আহ, এটা আমরা কোথায় চলে এলাম? বীর, বীর, ওঠ ভাই বীর, আমরা কোথায়? এগুলো সব কি হয়ে গেল? তখন বীরেরও চোখ খুলে যায় আর তারা দুজন বুঝে যায় যে তারা বন্দী হয়ে গেছে। এরপর তারা দুজনই তাদের শক্তির ব্যবহার করে আর সেখান থেকে অদৃশ্য হয়ে তারা সোজা জাকালার সামনে পৌঁছে যায়। স্বাগতম, তোমাদের স্বাগতম, তোমাদের অপেক্ষায় ছিলাম। এখন তোর মৃত্যু থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আর তোমাদের দুজনকেও। এই বলা মাত্রই জাকালা তাদের দুজনের ওপর নিজের শক্তি দিয়ে আর তারা দুজনে দূরে একটি দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। দুই বন্ধু অনেক আঘাত পায়। তারা দুজনে কোনো মতে কষ্ট করে আবার উঠে বসে। তখন জাকালা আবার তার শক্তি দিয়ে তাদের দেওয়ালে ছুঁড়ে ফেলে। রঘু এবং বীর খুব খারাপভাবে আঘাত পায়। তাদের মাথা থেকে রক্ত পড়ছে।
তারা দুজনে আবার সোজা হয়ে দাঁড়ায়। তখন রঘু তার জাদুর শক্তির জন্য তার মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম ক্রিম বিকলা শক্তির অস্ত্র সাহা। জাদুর মন্ত্র তার কাছে এক অস্ত্র আসে, আর সেই শক্তি দিয়ে জাকালার সাথে যুদ্ধ করে, কিন্তু অস্ত্র গুড়া গুড়া হয়ে ভেঙে যায়। এটা জাকালার পৃথিবী, এখানে আমাকে কেউ মারতে পারবে না, কোনো শক্তি না। এরপর বীর তার শক্তির ব্যবহার করে। শক্তি মন্ত্রই কালায় জাকালা বিনাশ হয়ে যা ফাটাফাট। বীরের মন্ত্র উচ্চারণের পরে তার কাছ থেকে শক্তি উৎপন্ন হয়ে জাকালার ওপর হামলা করে, কিন্তু এই শক্তির ফলে জাকালার কিছুই হয় না। এখন তোদের দুজনের মৃত্যু ঘনিয়ে এসেছে। তখনই রঘু এবং বীর একই মন্ত্র তাদের মনে একসাথে উচ্চারণ করে, আর মন্ত্র এক অসীম শক্তি বাইরে আসে। সেটা সোজা গিয়ে জাকালার মাথার ওপর আঘাত করে, যেটার পরে জাকালা ছটফট করতে থাকে। এটা কি করলি তোরা? এটা কি হচ্ছে আমার? আমি শেষ হয়ে যাচ্ছি। এত ব্যথা হচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও, নিজের মন্ত্র তোমরা ফিরিয়ে নাও। তোমাদের এই মন্ত্রটি কে বলেছে, আর তোমরা জানলেই বা কিভাবে? আমার প্রাণ আমার মাথায় আছে, ছেড়ে দাও। জাকালার শরীরে আঘাত করা মাত্রই সে পায়ের থেকে মাথা অবধি শেষ হতে থাকে, আর কিছুক্ষণ পরেই তার পৃথিবীতে তার মৃত্যু হয়ে যায়। আর রঘু এবং বীর এই যুদ্ধে জিতে যায়। পুরো পৃথিবীকে জাকালার হাত থেকে বাঁচিয়ে নেয় তারা। তারপরে রঘুবীরকে হাই ফাইভ করে, আর দুই বন্ধু অনেক খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর নিজেদের জয়ের সেলিব্রেশন করতে থাকে। কি হলো? তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু, কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো। তোদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে। আমি বাড়ি যাব। এখন সবাই নিজের নিজের বাড়িতে যা। অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ লালটু এবং আকাশ, তোরা বল্টুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল, আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগলো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ ঠিক বলেছিস, আজকে যদিও অমাবস্যা, তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে ওখানেই। আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল তাড়াতাড়ি বাড়ি চল।
বল্টু, তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা 3 বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে। ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল। তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি, তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা, আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট। যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম, শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকা বাবু, হয়তো তুমি আমাকে চিনবে না। আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি? আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল, আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকত। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে, আর তার বাবা খাবার বানাচ্ছে। কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি। মা, এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরোচ্ছি, আর তুই বাইরে বেরুস না কিন্তু। আমি বাইরের থেকে দরজা আটকিয়ে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে, আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মামা, কি হলো মা, কাঁদছিস কেন? মা, কোথায় তুমি? জানো বাবা,
আমি স্বপ্নে মাকে দেখলাম, মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব। বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা? হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল, আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ, চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে আর সেই তারার দিকে যেতে থাকে আর নিজের মাকে ডাকতে থাকে, মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায় আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে, বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল। আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম, হ্যাঁ, সেই মেয়েটি ভূত। ভূত।